হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, হ্যাপি আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ড, নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি বাবুন। যেহেতু সত্যি গাইস যা ঘটনা ঘটছে বা ঘটনা দেখছি গোয়েন্দা ফেল, মানে তহিন আফ্রিদিকে নিয়ে এত এত তথ্য বেরোচ্ছে, জাস্ট নিজেই শকটা মানে আমি। কারণ ফেসবুকে যা ঘটনা শুনছি আজকে A to Z শুনবো বৃত্তান্ত অ্যাকচুয়ালি কী, মানে আমার কাছে এতটা খটকা, মানে গোয়েন্দা ফেল। তো যাই না কেন, ভিডিওটির টাইটেলটি হলো সাংবাদিক ইলিয়াস 11 লক্ষ টাকা দিয়েছে তহিন আফ্রিদিকে। মানে বুঝতে পারছো তো কে নিয়ে কথা বলার জন্য, একে নিয়ে কথা বলার জন্য। যাই না কেন, ইলিয়াস হোসেন। তো অবশ্যই দেখবো কি বৃত্তান্ত, কি ঘটছে এই বাংলাদেশের মধ্যে, মানে কত কত ঘটনা, চাপা ঘটনা আজকে রিলিজ হবে। মানে তহিদ আফ্রিদিকে নিয়ে যা ঘটনা ঘটছে বাংলাদেশে। আমি শুনেছিলাম যে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য, মানে বাঁচানোর জন্য কি কি তহিন আফ্রিদি করেছে তার ঠিক নেই। মানে এতটা সে মানে সরকারকে বাঁচানোর জন্য, মানে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য যা করেছেন। তো যাই না কেন দেখবো কি বৃত্তান্ত। তহিন আফ্রিদি শুনলাম জেলে, বৃত্তান্ত। তোমরা অবশ্যই কমেন্টে জানাও কি কি ঘটছে বাংলাদেশের মধ্যে। আমরা তো জানতে পারছি না, যেহেতু তোমাদের কমেন্ট বক্স থেকেই জানতে পাচ্ছি। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। সাংবাদিক ইলিয়াস হোসেন আমাকে 11 লক্ষ টাকা দিয়েছে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে কথা বলার জন্য। এই যে সায়েম সাহেব, তোমার অ্যাকাউন্টে যে 11 লাখ টাকা ইলিয়াস ঢুকাইছে, এইটা আমরা খুব দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করতেছি। যদি 11 লক্ষ টাকা আমাকে দিয়ে থাকে একবার ভিডিও প্রকাশের জন্য, তাহলে স্বপন আহমেদকে কত টাকা দেওয়া হয়েছে? কত টাকা দেওয়া হয়েছিল প্রত্যয় হিরণকে? এবং তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে সবথেকে বেশি ভিডিও আপলোড করেছিলেন রাহি। তাহলে রাহিকে কত লক্ষ টাকা দেওয়া হয়েছে? আসলে আমি কত টাকা পেয়েছি, কোন অ্যাকাউন্টের মধ্যে পেয়েছি, সেটা আপনারা জানতে পারবেন ভিডিওর শেষে। সাল 2022 অক্টোবর মাসের 22 তারিখ তৌহিদ আফ্রিদির ভিডিওকে কেন্দ্র করে ডিবি অফিস থেকে একটা ফোন আসে। সেইখানে ডেকে নিয়ে আমাকে নির্মম ভাবে পেটানো হয়। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায়। আগেই বলে নেই, আমার বিরুদ্ধে কোনো জিডি বা মামলা অভিযোগ কোনো কিছুই থানায় ছিল না। তারপরও বেআইনি ভাবে নির্মম ভাবে আমাকে পেটানোর একটি কথা যখন আমি প্রকাশ করি, তখন আমার বিরুদ্ধে আরো নানা ধরনের অভিযোগ অনেকেই তুলে ধরেন। তার মধ্যে একটি হচ্ছে 2023 সালের সেপ্টেম্বর মাসের 8 তারিখে তৌহিদ আফ্রিদির সাথে একত্রে হাসি মুখে আমি একটি ছবি আপলোড করি, যেখানে লেখা ছিল ব্রাদারহুড। তবে যেই ছবিটাকে কেন্দ্র করে আপনারা এই ধরনের অভিযোগগুলো করছেন, সেই ছবিটি আমার উপরে অন্যায় অত্যাচার করার প্রায় 11 মাস পরের ছবি। এই 11 মাস আমার জীবনে কি ঘটে গিয়েছিল, কোন ভিডিওকে কেন্দ্র করে আমার উপরে নির্মমতা চালানো হয়, আসুন একটু ভিডিওটি দেখে আসি। রিসেন্টলি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে যায় তৌহিদ আফ্রিদির মার সাথে তৌহিদ আফ্রিদির কিছু মুহূর্ত, যেই ভিডিওটি নিয়ে অনেক মানুষ সমালোচনা করা শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। তৌহিদ আফ্রিদিকে এখানে দেখা যাচ্ছিল তার মার সাথে একটু দুষ্টমি করছিল, যেটা বরাবরই তৌহিদ আফ্রিদি করে থাকে, কারণ তার মাকে তিনি অনেক ভালোবাসে, সেইভাবে তার মাও তাকে অনেকটা ভালোবাসে এবং তারা কিন্তু ফ্রিলি একটি পরিবার। এখানে দেখা যাচ্ছিল তৌহিদ আফ্রিদির মা শুয়ে আছে, ঘুমিয়ে আছে। সেই অবস্থায় তৌহিদ আফ্রিদি তার মাকে ঘুম ভাঙানোর জন্য যায়, তার মার উপরে বসে। তারপর তৌহিদ আফ্রিদি বলছিল, আম্মু ঘুম থেকে ওঠো। এমন একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে পুরোপুরি ভাবে ছড়িয়ে যায় এবং মানুষ সেটাকে নিয়ে সমালোচনা করা শুরু করে, মানুষ সেটা নিয়ে প্রতিবাদ করা শুরু করে। আসলে কি কোনো ছেলে তার মার সাথে এতটা গভীর সম্পর্কে যেতে পারে কিনা, সেটা এখন পর্যন্ত অনেক মানুষের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সবাই বলছিলেন, আমাদের ধর্মে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, ছেলের বয়স যখন 10 থেকে 11 হবে, তখন মার সাথে এত ঘনিষ্ঠ সম্পর্কে দুষ্টামি করতে পারবে না। 10-11 বছরের পর মার সাথে বিছানায় শুতে পারবে না তার ছেলে। সেখানে তৌহিদ আফ্রিদি এত বড় হওয়ার পরও তার মার সাথে এরকম একটি দৃশ্য মানে কেউই মেনে নিতে পারছিল না। তো আপনারা হয়তো অনেকেই ভুলে গিয়েছেন, মার কাছে তার সন্তান সবসময় ওই ছোটই থাকে। আসলে মার সাথে ছেলেদের সম্পর্ক ভালো থাকাটাই প্রয়োজন, তবে এইটা কতটুকু গভীরে চলে গিয়েছে সেটা আমার বোধগম্য নয়। আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। এখানে অনেক বড় ভাইরাও ভিডিওটা দেখতে পারেন, বড় আপুরাও ভিডিওটা দেখতে পারেন। আপনারা আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আসলে কি তৌহিদ আফ্রিদি কোনো ভুল করেছে, নাকি যা করছিল এটাই স্বাভাবিক? তবে আমি এতটুকু জানি, তৌহিদ আফ্রিদি ব্যক্তিগতভাবে অনেক ভালো একটি ছেলে। প্রতিনিয়ত অসহায় মানুষের জন্য তৌহিদ আফ্রিদি কাজ করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তো আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরকে তো এইভাবে দেখা যায় না যেভাবে তৌহিদ আফ্রিদি বরাবরই মানুষের জন্য কাজ করে যায়। যাই হোক, একটি ছেলেকে নিয়ে এইভাবে বাজে মন্তব্য না করলেও আমরা পারি। তার মার সাথেই তো তিনি একটু মজা করেছে, এটা খারাপ দৃষ্টিতে কেন নিচ্ছেন? তারপরও সম্পূর্ণ বিষয়টি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা একটু কমেন্ট করে জানাবেন বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছিল। এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন, এইখানে আমার কি অপরাধ ছিল এবং আমি তাদের বিরুদ্ধে
কি বলেছি সেটার বিচার আপনারাই করবেন। আমি যখন আমার জীবনে ঘটে যাওয়া সেই কাল রাতের ঘটনাটি আমার একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করি, তার পরবর্তীতেই সর্বপ্রথম এসপি ক্রিয়েশন আমার বিরুদ্ধে ব্যঙ্গ করে একটি ভিডিও আপলোড করে এই পুরো সিরিয়াস ইস্যুটাকে ফানি ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করে দেয়, যাতে করে একটি সত্য ঘটনাও আপনাদের কাছে মিথ্যা হয়ে যায়। এসপি ক্রিয়েশন এই কাজটি কেন করেছে বা তার পিছনে মদতদাতাকে? এসপি ক্রিয়েশনকে চিনতে গিয়ে বেরিয়ে আসে এই 15 আগস্ট এসপি ক্রিয়েশন শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি পোস্ট করেন। এটার মাধ্যমে প্রকাশ পায় সে আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধাশীল। আর যেহেতু রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তৌহিদ আফ্রিদি, যেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেহেতু আওয়ামী লীগের কোন সদস্য তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে দাঁড়াবে, এইটাই স্বাভাবিক। এসপি ক্রিয়েশনের সেই ভিডিওটি যখন ট্রেন্ডে চলে আসে তখন নয়ন হাপ নামে আরো একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশিত করা হয়, যেখানে আমাকে আবারও ব্যঙ্গভাবে প্রেজেন্ট করে। সেই একই নয়ন হাপ টিম থেকে আরো একজন আমাকে ব্যঙ্গ করে আরো একটি ভিডিও করে। পরবর্তীতে নারীরাও যেন এই থেকে পিছিয়ে নয়। 2 বছর আগে আমার সাথে কি হয়েছিল? যেহেতু আমার এই শুটিং ভাই, কি সম্পূর্ণ শুনছি ট্রেন্ডে আমি? চলে আসে, সেহেতু ভাইরাল হওয়ার জন্য অনেকেই হ্যাঁ। তৌহিদ আফ্রিদির হয়ে গোপনে কাজ করছে, যাতে করে সম্পূর্ণ সত্য ঘটনাগুলো মাটি চাপা পড়ে যায়। হঠাৎ করে বিকেলবেলা ডিবি অফিস থেকে ফোন দিছে যে আপনি একটু আসেন আমাদের সাথে দেখা করেন। মিনিট খানেক পরে একটা কালো টুপি আমার মাথার মধ্যে পড়ে। এতক্ষণ যাবত যা শুনেছেন এই বিষয়গুলো আপনাদের কাছে মিথ্যা মনে হতে পারে, তাই চলুন চলে যাই তৌহিদ আফ্রিদির সব থেকে কাছের লোক পিয়াল আরাফাতের কাছে। অন্ততপক্ষে আপনি তো জানেন ভাই সেদিন আমাকে কিভাবে নিয়ে আফ্রিদি পিটাইছিল। যতটুকু জানি জাকারিয়ার সাথে কানেক্টেড ছিল, মানে জাকারিয়ার ফোনে মনে ভিডিও করছিল, মানে আমাকে যে মারধর করছে এই ভিডিওটা জাকারিয়ার ফোনে ছিল, এটা আপনার দেখাইছে। হ্যাঁ। তখন হইতেছে দেখাইতেছিল, তখন আমি হইতেছে যে জিজ্ঞেস করলাম কাহিনী কি। এটা তো সত্য যে তোমার নিয়ে গেছে বা তোমার নামে এটা নিয়ে স্টেপ নিছে, এবং জাকারিয়া ছিল ভিডিও কলে যা হইছে তোমার, জাকারিয়া মানে ভিডিও কলে ছিল বা ক্যামেরাতে ভিডিও করতেছিল মোবাইল দিয়ে। এটাই জাস্ট। তবে এটা মানে তুমি এটা নিয়ে ভিডিও বানাইছো আগে 5 আগস্টের পরে। হ্যাঁ, 5 আগস্টের পরে আমি এটা নিয়ে ভিডিও বানাইছি, ভাইরাল হয় নাই, মানুষ এটা দেখেও নাই। তবে এখন ভাইরাল হইছে, এখন মানুষ এটা দেখতেছে আর বলতেছে 1 বছর আগে কেন বলেন। এখন 1 বছর আগে তো তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারও হয় নাই, হইছে তো কয়দিন আগে। 1 বছর আগে তো অনেক কিছুই বের হয় নাই, অনেক কিছু তো 1 বছর পরে বের হইতাছে। তো আগে বের হয় নাই গেলে এগুলা, মানুষ এগুলা জিজ্ঞেস করো যে আগে কেন এগুলা বের হয় নাই। আমার যে পিটাইছে এটা 100% সত্য, এবং এটা আপনি তার টিমমেট, আপনি জানেন। আপনাকে জাকারিয়া সেই ভিডিওটাও দেখাইছে, আমাকে যে পিটাইছে জাকারিয়া ভিডিও ধারণ করে ওটা টিমমেটদেরকে দেখাইছে গর্বের সাথে। এটা তো সত্য ভাই। লাইভ মানে কোন একটা ইয়াতে আর কিছু অল্প একটু ভিডিও করছে আর কি। আচ্ছা, আর পুরোটা টাইম মানে ভিডিও কলে ছিল। তা আমার তখন মাথার মধ্যে টুপি হ্যান্ডকাপ পরানো ছিল না ভাই? কারণ ওটা ওই যে মানে ভিডিওতে কিন্তু যেটা তুমি ওটাও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমার সব হ্যান্ডকাপ আর টুপি পরানো, চেহারা দেখা যাচ্ছে না। কালো কালো কাপড় দিয়ে করা। হ্যাঁ, জাস্ট এইটাই ভাই যে মানুষ বিশ্বাস করতেছে না। আমার কি দরকার ভাই মিছা কথা কওয়ার? কেডা কাজ করতেছে এটাই তো বুঝতেছি না, কারণ টিমের তো কেউ নাই। টিমের সবই তো হাওয়া, সবাই তাকে ছেড়ে চলে গেছে। রাহি না হলে একা শত্রু, বাকি সব কি তার মানে অটোমেটিক শত্রু হয়ে গেছে? না, তার এই ভয়েস রেকর্ডিংটি শোনার পরে আপনারা বুঝতে বাবা, পেরেছেন কি আমার অবস্থা সাথে তাহলে। সেই দিন কিভাবে নির্মমতা চালানো হয়েছে, একদম। এবং সেই নির্মম দৃশ্যগুলো মোবাইলে ধারণ করে তারপর জাকারিয়া সেই জিনিসটি তৌহিদ আফ্রিদির পুরো টিমমেটের মাঝে ছড়িয়ে দেয়, এবং সেখান থেকে একে একে অনেকে এই বিষয়টি জানতে থাকে। পরবর্তীতে বাংলাদেশের স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের পরে তৌহিদ আফ্রিদির এই বিষয়টাকে কেন্দ্র করে আমি 7ই আগস্ট একটি ভিডিও আপলোড করি, যেখানে সম্পূর্ণ বিষয়টি আমি বর্ণনা করি। ভাই, একদিন আমি থেমে যাই বা আমাকে থামিয়ে দেওয়া হয়। হঠাৎ করে সন্ধ্যাবেলা ডিবি অফিস থেকে কল আসে, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি মিন্টু রোড ডিবি অফিসে এসে আমাদের সাথে দেখা করো। আমিও ভাই সরল মনে চলে যাই ডিবি অফিসে। গিয়ে দেখলাম আমার নামে নাকি একটি ক্লেম করা হয়েছে, যেই করছে আপনাদের সবারই পরিচিত একজন মানুষ। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, কেন আমি তৌহিদ আফ্রিদির নামটা সেই ভিডিওতে তখন বললাম না? ডিবি অফিসে আমার সাথে নির্মমতা চালানোর 6 থেকে 7 মাস পরে তৌহিদ আফ্রিদি আমাকে তার বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে গিয়ে সে আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, ভাই তোমার সাথে যা ঘটেছে সেই জন্য আমি অনুতপ্ত। পরবর্তীতে আমি তাকে মন থেকে ক্ষমা করে দেই। একজন মানুষ যতই অপরাধ করুক না কেন, যখন সে তার ভুলটা বুঝতে পারে তখন তাকে ক্ষমা করে দেওয়া উত্তম ব্যক্তিত্বের লক্ষণ। 7ই আগস্ট 2024 সালে আমি যখন সেই ভিডিওটি আপলোড করি তখন কিছু সংখ্যক মানুষের আরো কিছু ক্লিয়ারেন্সের দরকার ছিল, যার কারণে সেই 12ই আগস্ট 2024 সালে আমি আরো একটি ভিডিও আপলোড করি, যেখানে আমি তার সম্পর্কে আরো কিছু তথ্য দেই। আমাকে প্রায় 30 মিনিট এখানে ওইখানে নিয়ে আমাকে পিটায়, তারপর আমাকে দিয়ে মুস্তেকা লিখায়। আমার পানি খেতে ইচ্ছে করতেছিল, আমাকে পানি দেওয়া হয়। আমি যখন লিখতেছিলাম আমার চোখ দিয়ে পানি ঝরতেছিল, পানি দিয়ে কাগজ ভিজে যাইতেছিল। যখন চোখের পানি কাগজে পরে কাগজ ভিজে গেছে তখন পিছন থেকে 2টা গালি দিয়ে খারাপ খারাপ গালি দিছে। আমি ভিডিও বলতে পারতেছি না রেস্ট্রিকশনের কারণে। গালি দিয়ে আমার পিছন থেকে মারে আমার মাথা। তবে সেখানেও তৌহিদ আফ্রিদির প্রতি ভালোবাসার জায়গা থেকে আমি তার নামটা উল্লেখ করিনি। কিন্তু তারপরও আরো একটি প্রশ্ন আসতে পারে, তখন আপনি নাম বলেননি, এখন কেন বলছেন? কারণ সবাই এখন আমাকে চাপ ক্রিয়েট করছে যে সত্য যেই তথ্যটি আছে সেটা তুমি এবার প্রকাশ করে দাও, কারণ তৌহিদ আফ্রিদি তোমার সাথে এরকম ঘটনা ঘটায়নি, আরো অনেকের
প্রত্যেকের সাথে একই ঘটনা ঘটিয়েছে। তুমি যদি নাম প্রকাশ না করো তাহলে ভেবে নিব তুমি একজন কাপুরুষ। এছাড়াও তৌহিদ আফ্রিদির টিমের তার ঘনিষ্ঠ একজন মানুষ তানবীর রাহিও ইতিমধ্যে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দেওয়া শুরু করেছে। সাইমবার বিষয়টা আমার মনে আছে, তখন সাইম ভাই একটা ভিডিও বানাইছে আর কি, রোস্টিং ভিডিও যেটা বলে। পরে আমি সাইম ভাইরে ফোন দিছিলাম, ওই আফ্রিদি ভাই আমার কাছে ভিডিওটা পাঠাইছে এই ঘটনা, যে সাইম ভাইরে নাকি ডিবিতে নিয়ে মারছে বা কি করছে, ভাইয়া হুদাই এগুলা করে। যার কারণে আমি একটি ভিডিওর মাধ্যমে এবার তৌহিদ আফ্রিদির নাম সহ সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করি। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই। এর পরবর্তীতে সে আমার উপকারও করতে চেয়েছে, এটাও আমি ওই ভিডিওর মধ্যে বলি। এরপরে তৌহিদ আফ্রিদির সাথে মাঝে মাঝে আমার কথা হইতো। সে আমাকে সবসময় বলতো যে তোমার কোনো বিপদ, তুমি কি কোনো কষ্টে আছো, তোমার কি টাকা পয়সার দরকার, মানে কি প্রবলেম তোমার, তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। এখন অনেকেই বলতে পারেন আপনি যেহেতু সত্য কথা বলেছেন তাহলে কেন তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন? কারণ আমার কাছে সেই দিন মনে হয়েছিল তৌহিদ আফ্রিদি মন থেকে অনুতপ্ত। চিন্তা করলাম যেহেতু ছেলেটা অনুতপ্ত সেহেতু মন থেকে আমি তাকে ক্ষমা করে দিই। আমি তাকে আমার মন থেকে সেদিনই ক্ষমা করে দিয়েছি। কারণ তৌহিদ আফ্রিদির একটি ফোন কলে যদি ডিবি অফিসে নিয়ে আমাকে নির্মম ভাবে পেটাতে পারে, সেই লোকটি চাইলে আমাকে বারবার পেটাতে পারে। আর সে যখন আমাকে বুকে টেনে নিয়েছিল তখন আমি ভেবেছিলাম বাংলাদেশের এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর ধনির দুলাল যখন আমাকে তার বুকে টেনে নেয় তার মানে সে আসলেই অনুতপ্ত। যার কারণে আমিও তার ক্ষতি চাই নাই, সেও কখনো আমার ক্ষতি চায়নি। তৌহিদ আফ্রিদি সবসময় ভালো কথা শুনতে পছন্দ করে, ওনাকে নিয়ে যে খারাপ কথা শুনে তাহলে তার পরিণতি হবে স্বপন আহমেদ এবং সায়েদ সারিয়ারের মতো। আপনাদের মনে আরো একটি প্রশ্ন জাগ্রত হতে পারে, তৌহিদ আফ্রিদির টিম থেকে রাহি কেন একা মুখ খুলেছে, বাকিরা কেন খুলছে না? কারণ রাহি সত্য প্রকাশের পরে আপনারা সবাই তাকে রাজাকার বানিয়ে দিয়েছেন। তার নামের শুরুতে মির্জাফর ট্যাগ লাগিয়ে দিয়েছেন। কেউ আমার মির্জাফর টির্জাফর এগুলো বলেন না ভাই, এগুলোর কারণে আমি অনেক খারাপ অবস্থানে চলে যাইতেছি। আর এই কারণে তার টিমমেটরা এখন মুখ খুলছে না। যদি মুখ খোলার পরে তাদেরকেও আপনারা মির্জাফর বানিয়ে দেন, এর মানে কি বোঝা যাচ্ছে? বাংলাদেশের মধ্যে কেউ যদি কোনো সত্য কথা আপনাদের সামনে তুলে ধরতে আসে তাহলে আপনারাই তাদেরকে দমিয়ে রাখেন। আপনারা যদি আজকে রাহি সত্য কথা বলার পর তাকে উৎসাহিত করতেন তাহলে দেখতেন তৌহিদ আফ্রিদির টিমমেটরা সবাই এসে মুখ খুলতো, একে একে আরো অজানা তথ্য আপনারা জানতে পারতেন। এই ভাষ্যটি ছিল পিয়াল আরাফাতের। আর 2022 সালের অক্টোবর মাসের 22 তারিখ যে ডিবি অফিসে আমাকে নেওয়া হয়েছে সেটাও যদি আপনারা প্রমাণ চান তাহলে ওই ডেটে ডিবি অফিসের সিসি ফুটেজগুলো চেক করেন, সত্যটা আপনাদের সামনে চলে আসবে। আমি মিথ্যা বলে ভাইরাল হতে আসিনি, আমি কোনো দল করি না, আমি কোনো রাজনীতির সাথে জড়িতও নই। এই যে সায়েম সাহেব তোমার অ্যাকাউন্টে যে 11 লাখ টাকা ইলিয়াস ঢুকাইছে এইটা আমরা খুব দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করতেছি। তবে কথা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে আমাকে 11 লক্ষ টাকা দিয়েছে সেটা কোন ব্যাংকের মধ্যে ঢুকেছে? হালার পুতরা তো আমার সোনার ব্যাংকের চেক ধরে দিয়ে গেল। এই সোনার ব্যাংকটা আসলে কোন দিকে? এই ব্যাংকটা আমি চিনি। যদি সোনার ব্যাংকের অবস্থান আমরা খুঁজে না পাই তাহলে আমরা ধরে নিব এই সম্পূর্ণ কারসাজি এবং চক্রান্তটি কোনো একজন মানুষের মাধ্যমেই হচ্ছে। কারা এই সত্যটাকে ধামাচাপা দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করছে, যথাসম্ভব দ্রুত তাদেরকে চিহ্নিত করুন, তাহলে অজানা তথ্য আপনাদের সামনে বেরিয়ে আসবে। এর চাইতেও চাঞ্চল্যকর তথ্য আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। ভাই এটাও সত্য যে কাহিনী হইছে, কাহিনীর পরে মাপটাপ চাইছে, তুমি মাপটাপ করে দেয়া লাগে, আড্ডা দিছো। ইন্টারভিউ আমার সাড়া নাই তো ইয়া কাছে দূরে সবার সাথে ভাই লম্বা লম্বা কথা বলতো ভাইয়া 2-4 মাস যে হান্দাল, তারপর দুনিয়াটা কি জিনিস তখন বুঝতে। তো গাইস ভিডিওটি দেখলাম, জাস্ট শকিং নিউজ, মানে আমি নিজে বিশ্বাস করতে পারছি না যে কি হচ্ছে। পাওয়ার থাকলে মানুষ কি না কি করতে পারে। অ্যাকচুয়ালি একদিন সব কিছু নির্বিশেষে শেষ হয়, সেটা আমরা বুঝতে পারছি যে এখন এই মুহূর্তে জেলে। তো সব কিছুই কিন্তু একটা ওজন হতে 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 মানে পাপে ঘোয়া ভর্তি হতে হতে এক সময়টা ফেটে যায়। তো অবশ্যই এটা আমি দেখে জাস্ট অবাক যে কী কী শুনলাম আজকে ভিডিওর মধ্যে। মানে আই এম নিজেই শকড যে ক্যা হোগা মেরে সাথ। মানে এত টপ 10-এর মধ্যে ইউটিউবার, সে এখন মানে এমন তার তথ্য বেরিয়ে আসছে না, মানে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না এরকম একটা বিষয়। তো যাই হোক না কেন, পাপে ঘোরাতে একদিন না একদিন তো শেষ হয়, সেটাই আমরা প্রকাশ পাচ্ছি ভিডিওর মধ্যে বা দেখতে পাচ্ছি। তোমাদের কোন টপিকে ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে জানিয়ে দিও। তো চলো গাইজ, বাই বাই, টেক কেয়ার।